ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বৈঠক ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আলাস্কা। আলোচনায় উপযুক্ত স্থান হিসেবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কাকে বেছে নেয় রাশিয়া। সেই আলাস্কা ১৫৮ বছর আগে শেষবারের মতো যেটির মালিকানা বদল হয়েছিল। পানির দামে যুক্তরাষ্ট্রের কাছেই ভূখণ্ড বিক্রি করে দিয়েছিল রাশিয়া। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার কিছুকাল পরেই একের পর এক তেল, গ্যাস আর স্বর্ণের খনি মিলতে থাকে পুরো আলাস্কা জুড়ে। ইতিহাসের সর্ববৃহৎ ভুলগুলোর অন্যতম এই আলাস্কা বিক্রি। ঐতিহাসিক সেই ভুলের জন্য আজও কপাল চাপড়ায় রাশিয়া। কিন্তু কি এমন ঘটেছিল সে সময়? কোন ভুলে আলাস্কা হাত বদল করতে হয় রুশদের? দুতিয়ালের আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব সেই ইতিহাসেরই আদ্যপান্ত জানতে। চেষ্টা করব কেবল সম্পদের হিসাব নয়, এক আলাস্কা কি করে বদলে দিল রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভূ রাজনৈতিক সমীকরণ, সে বিষয়েও জানতে। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, ভূরাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা এরকম আলোচিত সব ঘটনা প্রবাহের গভীর বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কখন আলাস্কার নিয়ন্ত্রণ নেয় রাশিয়া? তখন অষ্টাদশ শতকের শুরু। দুনিয়া জুড়ে দেদারসে চলছে উপনিবেশ স্থাপন। যে পরাশক্তি যেখানে পারছে সেখানে স্থাপন করছে উপনিবেশ। এরই মাঝে ১৭২৫ সালে বিশেষ অনুসন্ধান কাজের উদ্দেশ্যে ড্যানিশ নাবিক ও মানচিত্রকর ভিটাস বেরিংকে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের নিকটবর্তী আলাস্কা উপকূলে যাওয়ার নির্দেশ দেন রুশ সম্রাট পিটার দ্য গ্রেট। মূলত সেই সময় থেকেই তীব্র শীত, তুষার আর বরফ আচ্ছাদিত আলাস্কার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে রাশিয়া। বিশাল সেই ভূখণ্ডের জনসংখ্যা ছিল খুবই কম। প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে খুব সহজেই মূল্যবান সামুদ্রিক ভোঁদড়ের পশম মিলবে বলে ওই অঞ্চলে উপনিবেশ স্থাপন করে রাশিয়া। এরপর প্রশাসনিক কাজের সুবিধার্থে ১৭৯৯ সালে পশম বাণিজ্য বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাশিয়ান আমেরিকান কোম্পানিকে আলাস্কা শাসনের একচেটিয়া ক্ষমতা দেন তৎকালীন রুশ সম্রাট প্রথম পল। পরবর্তী সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেখানে সিটকার মতো বিভিন্ন বসতি গড়ে তুলতে থাকে প্রতিষ্ঠানটি। ১৮০৪ সালে লিঙ্গিট আদিবাসীদের দমন করে সিটকা অঞ্চলকে রুশ উপনিবেশের রাজধানী করা হয়। কিন্তু কিছুকালের মধ্যেই বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে, যেমন রাশিয়ার তৎকালীন রাজধানী সেন্ট পিটার্সবার্গ থেকে আলাস্কার দূরত্ব, বৈরী আবহাওয়া, জরুরি রসদ সহ অন্যান্য পণ্য সরবরাহের ঘাটতি সহ বিভিন্ন সমস্যা প্রকট হতে শুরু হয়। একই সাথে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছিল তৎকালীন আমেরিকার অভিযাত্রী দলগুলোর সাথে। সে সময় ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন অভিযাত্রায় মূল ভূখণ্ড থেকে ক্রমশ পশ্চিমে অগ্রসর হচ্ছিল যুক্তরাষ্ট্র। অবস্থা এমন হয় যে আমেরিকান ব্যবসায়ী ও রুশ ব্যবসায়ীদের মুখোমুখি দাঁড়ানোর মতো পরিস্থিতি তৈরি হতে থাকে। এ অবস্থায় আলাস্কার গুরুত্বপূর্ণ বসতিগুলোতে সহায়তা অব্যাহত রাখা ও প্রশান্ত মহাসাগরের উপকূল জুড়ে সেনা মোতায়েন করার মতো পর্যাপ্ত সক্ষমতারও ঘাটতি ছিল রাশিয়ার। এর বাইরে আর এক অঞ্চলে রাশিয়ার একটি যুদ্ধের জেরে ১৯ শতকের মাঝামাঝি সময়ে নাটকীয় পরিবর্তন ঘটতে থাকে আলাস্কার ইতিহাসে। সাম্রাজ্য বিস্তারের বাসনায় তৎকালীন তুরস্কের দানিউব অঞ্চল বর্তমানে রোমানিয়ায় ঢুকে পড়ে রাশিয়া। এর জেরে ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত চলে রক্তক্ষয়ী এক যুদ্ধ। রুশ সম্প্রসারণ ঠেকাতে সে সময় দুর্বল হয়ে পড়া অটোমান সাম্রাজ্যের সঙ্গে জোট বাঁধে পরাশক্তি ব্রিটেন ও ফ্রান্স। ওই যুদ্ধের অন্যতম প্রধান মঞ্চ হয় ক্রিমিয়া উপদ্বীপ। ব্রিটিশ ও ফরাসি সেনারা কৃষ্ণ সাগরে রাশিয়ার বিভিন্ন অবস্থানে জোরসে হামলা চালাতে থাকে। বসফরাস ও দারদানেল প্রণালীর মাধ্যমে এই কৃষ্ণ সাগর যুক্ত হয়েছে ভূমধ্য সাগরের সঙ্গে। সেটি নিয়ন্ত্রণ ছিল অটোমান সাম্রাজ্যের হাতে। টানা ৩ বছরের লড়াই শেষে ওই যুদ্ধে নিদারুণভাবে পরাজিত হয় রাশিয়া। রুশ সাম্রাজ্যের প্রতি বিশাল এক ধাক্কা হয়ে আসে সেই পরাজয়। এরপর পরই তারা উপনিবেশ স্থাপন পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। ১৯ শতক ও ২০ শতকের শুরুর দিকে আমেরিকান পিস সোসাইটি প্রকাশিত অ্যাডভোকেট ফর পিস পত্রিকার হিসাব অনুযায়ী অটোমান সাম্রাজ্য যুক্তরাজ্য ফ্রান্সের বিরুদ্ধে সেই যুদ্ধে তখনকার হিসাবে ১৬ কোটি পাউন্ড স্টার্লিং ব্যয় করতে হয়েছিল রাশিয়াকে, যা ছিল বিপুল এক অঙ্ক। অন্যদিকে ব্যবসায়িক মন্দার কারণে আলাস্কা থেকেও তখন খুবই কম মুনাফা আসছিল। নানান কারণে জটিল হয়ে উঠছিল সেটির তদারকিও। উপরন্তু সেই সময় ওই অঞ্চলটি ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন কানাডার কাছে অবস্থিত হওয়ায় ভবিষ্যতে যুদ্ধ হলে ব্রিটেন সহজেই এর দখল নিয়ে নিতে পারে বলে আশঙ্কা জোরালো হচ্ছিল। দানিউব ও ক্রিমিয়া যুদ্ধে পরাজয়ের তাজা অভিজ্ঞতা সেই আশঙ্কাকে আরও ঘনীভূত করতে থাকে। এর একই পর্যায়ে ১৮৬০-এর দশকের শুরুতে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভাবলেন আলাস্কা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
এতে একদিকে যুদ্ধ বিধ্বস্ত রাশিয়ার নগদ কিছু অর্থও মিলবে, আবার ব্রিটেনের হাত থেকেও সুরক্ষিত থাকা যাবে। আগেই বলা হয়েছে, বাণিজ্য অভিযাত্রা, নতুন নতুন ভূখণ্ডের সন্ধানে সে সময় মহাদেশ জুড়ে সম্প্রসারিত হচ্ছিল যুক্তরাষ্ট্র। ফলে আলাস্কা বিক্রি হবে জেনে তা কিনতে আগ্রহী হয় যুক্তরাষ্ট্র সরকার। এরপর 1867 সালে আলাস্কা বিক্রির সেই ঐতিহাসিক চুক্তি হয়। কেমন ছিল সেই বিক্রির প্রক্রিয়া? ইতিহাস বলছে 1865 সালে শেষ হয় যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ। এরপর রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেওয়ার কাজ এগিয়ে নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড। 1867 সালে 30 মার্চ মাত্র $72 লাখ রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র। সেই কেনাবেচায় আলাস্কার প্রতি একর জমির দাম পড়ে 2 সেন্টেরও কম। বলা চলে, পানির দামে প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার ভূখণ্ড পায় যুক্তরাষ্ট্র। এই আলাস্কা কেনার মধ্য দিয়েই প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্তে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সহজ ও নিশ্চিত হয়। এটি যে কেবল আঞ্চলিক ভূ রাজনীতিতে বদল আনে তা নয়, বৈশ্বিক রাজনৈতিক সমীকরণকেও স্থায়ীভাবে বদলে দেয়। আজকের দুনিয়াতেও দেখা যায় এর গভীর প্রভাব। ওদিকে তখন পর্যন্ত কিন্তু আলাস্কার গুরুত্ব বুঝে উঠতে পারেনি বেশিরভাগ আমেরিকান। অনেকেই আলাস্কা কেনার বিষয়টিকে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ডের বোকামি বলে উল্লেখ করতে থাকেন। অনেকেই ওই অঞ্চলকে সিওয়ার্ডের বরফের বাক্স বলে উপহাস করতে থাকেন। 1867 সালে এপ্রিলে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন লিখেছিল, আলাস্কা কিনে আমরা কেবল পেয়েছি অনন্ত তুষারের মরুভূমি, বিস্তীর্ণ বেঁটে যত গাছের জঙ্গল, পেয়েছি সিটকা আর প্রিন্স অফ ওয়েলস দ্বীপপুঞ্জ। বাদবাকি পুরোটাই ঊষর পরিত্যক্ত ভূখণ্ড। তবে এই ধারণা বদলাতে খুব বেশি দিন লাগেনি। 1896 সালে আলাস্কার ক্লন্ডাইক অঞ্চলে মেলে মহামূল্যবান সোনার খনি। বিস্ময়ে সবার চক্ষু তখন চড়ক গাছ। সারা আমেরিকায় হৈ হৈ রই রই পড়ে যায় তখন। সমালোচকরা বুঝতে পারেন কি ভুল কাজটাই না তারা করেছেন এতদিন। বরফের বাক্স আলাস্কা আসলে আমেরিকার জন্য পরম এক আশীর্বাদ। কেবল সোনার খনি নয়, সময়ের সঙ্গে সঙ্গে আলাস্কার কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। 1959 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয় আলাস্কাকে। 20 শতকের শুরুতে আলাস্কার অর্থনীতি কেবল সোনার খনিতে সীমাবদ্ধ থাকলেও কিছুকাল পরেই আসতে থাকে নানা বৈচিত্র্য। মাছ শিকার, বিশেষ করে স্যামন ও হ্যালিবার্ট মাছের অর্থনীতি ফুলে ফেঁপে উঠতে থাকে। এক পর্যায়ে আবিষ্কার হয় তামার খনিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলাস্কায় গড়ে তোলা হয় সামরিক ঘাঁটি। সে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভূখণ্ড। কৌশলগত ও ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় ক্রমশ শুরু হয় অবকাঠামোগত উন্নয়ন। বাড়তে থাকে এখানকার জনসংখ্যাও। সবচেয়ে বড় পরিবর্তনটি আসে 1968 সালে। এবছর ট্রুডো বে অঞ্চলে খোঁজ মেলে বিশাল তেলের খনির। আলাস্কার অর্থনীতি সরকারি ব্যয়, স্থায়ী তহবিল গঠনের অন্যতম প্রধান ভিত্তি হয়ে ওঠে এই তেল থেকে আসা অর্থ। এদিকে যতই দিন গড়াচ্ছে ফুলে ফেঁপে উঠছে আলাস্কার পর্যটন খাত। জাতীয় উদ্যান ও হিমবাহ দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক পাড়ি জমায় আলাস্কায়। যে আলাস্কাকে একসময় উপহাস করা হতো, আজ তাই পরিণত হয়েছে প্রাকৃতিক সম্পদ, মৎস্য সম্পদ ও পর্যটন ভিত্তিক সমৃদ্ধশালী এক ভূখণ্ডে। অন্যদিকে হাতের লক্ষ্মী পায়ে ঠেলার মতো দশা হয়েছে রাশিয়ার। পানির দামে বেঁচে দেওয়া আলাস্কা যে বরফের নিচে এত এত মহামূল্যবান সম্পদ জমিয়ে রেখেছে, কেই বা জানত তা? শুধু কি তাই, এটি হাতে থাকলে আজ বিশ্ব রাজনীতি ভূরাজনীতিতে পরাশক্তি হিসেবে আরও শীর্ষে থাকত রাশিয়া। কি আর করা, সেই সময় কেই বা বুঝতে পেরেছে এত কিছু। আর আজ যখন সবটা বোঝা যাচ্ছে, তখন কপাল চাপড়ানো ছাড়া আর কি বা করার আছে রুশদের?